টানা আন্দোলনের মুখে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। উপদেষ্টার আশ্বাসের পরও ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। পদত্যাগপত্র অথবা ওনাকে অপসারণ করা হয়েছে, এই কাগজটা দেন, আমরা একটু পানি খেতে চাই। ফলাফল আমরা পাইনি, আমরা শুধু আশাই শুনে যাচ্ছি। ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের যারা অনশনে বসছে তারা অনশন ভাঙবে না। সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ মির্জা আব্বাসের। আওয়ামী দোসরদের বিচার দাবি। অবকাঠামো নয়, জীবনমান উন্নয়নের লক্ষ্য বললেন তারেক রহমান। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ। যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে রুখে দেওয়ার হুঁশিয়ারি। শুধু কথা না বলে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। মানবিক সহায়তা কমানোয় উদ্বেগ, আরও নাজুক পরিস্থিতির শঙ্কা। টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কুয়েটের সব হল খুলে দেওয়া হয়েছে। তবে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় অসুস্থ ৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও কর্মসূচি প্রত্যাহার করেননি তারা। উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দাওয়া শোনেন। তদন্ত প্রতিবেদন পেলে গত 18 ফেব্রুয়ারি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। এদিকে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সবগুলো হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভার শেষে বিকেলে এ তথ্য জানান শিক্ষকরা। তবে উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আপনারা আমাদের পদত্যাগপত্র অথবা ওনাকে অপসারণ করা হয়েছে, এই কাগজটা দেন, আমরা একটু পানি খেতে চাই, আমাদের অনেক তৃষ্ণা পাইছে। আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে, কিন্তু এখনো আমরা তেমন কোনো ফলাফল আমরা পাইনি, আমরা শুধু আশাই শুনে যাচ্ছি। আজকে 5 জন শিক্ষার্থীকে আমরা হসপিটালাইজ করতে বাধ্য হয়েছি এবং 4 জন শিক্ষার্থী আমাদের অস্থায়ী ক্যাম্প রক্তাক্ত কুয়েট মেডিকেল সেন্টারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আছে। শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, উনি আমাদের অনশন ভাঙার জন্য রিকোয়েস্ট করেছেন, বাট আমরা স্ট্রংলি বলে দিয়েছি যেটা আমাদের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের যারা অনশনে বসছে তারা অনশন ভাঙবে না। এদিকে চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। শিক্ষার্থীদের সংঘাতে স্থায়ী সমাধানে ধানমন্ডি মডেল থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের যে গতকালকে সংঘর্ষ হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে পুলিশের সাথে 3 কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ একসাথে আসলে বৈঠক করেছেন। প্রায় আড়াই ঘন্টার সময় তারা বৈঠক করেছেন। আজকে রমনা মডেল থানা ধানমন্ডি মডেল থানায় আজকে বৈঠকটি শুরু হয়েছে ঠিক 4টার পর এবং কিছুক্ষণ আগে আসলে বৈঠক শেষ হয়েছে এবং এখানে যারা ছিলেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ আইডিয়াল কলেজ এই 3 কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ এবং এছাড়া রমনা জোনের ডিসি সহ অনেকজন থানার ওসি সহ কয়েকজন ইন্সপেক্টর ছিলেন। এখানে আসলে বৈঠকের পর আসলে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। আনুষ্ঠানিকভাবে এখন শিক্ষকবৃন্দ এই বিষয়টা আমাদেরকে জানাবেন, গণমাধ্যমকে জানানো হবে যেন আসলে এই ধরনের ঘটনা যেন আর না হয়, এই ধরনের শিক্ষার্থীদের মাঝে যেন সংঘর্ষটা স্থায়ীভাবে আসলে বন্ধ হয়। সেই ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত এবং করণীয় তারা নির্ধারণ করেছেন, সেই বিষয়গুলি আসলে জানাবেন। এই ক্ষেত্রে আমরা কতটুকু জানতে পেরেছি দু একটা বিষয়, সেই বিষয়গুলি আসলে আমরা একটু সরাসরি আমরা তাদের কাছে জানতে চাইব। একটু যদি সিদ্ধান্ত বলি আপনারা আমরা গত দিনের পরিস্থিতি প্রেক্ষিতে আজকে ধানমন্ডি থানার আহ্বানে 3 কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষকরা এখানে মতবিনিময় করেছি, আলোচনা করেছি। 3 কলেজের প্রিন্সিপাল এবং টিচারদের সাথে ধানমন্ডি থানার কর্মকর্তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যৌথ কমিটি গঠন করা হয়েছে এই 3 কলেজের সমন্বয়ে। ক্লাস টাইমটা রিঅ্যারেঞ্জ করার ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে করে সংঘর্ষ এড়ানো যায়। আর ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্র যেন বাইরে না থাকে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি, আমরা পদক্ষেপ নেব সেই ব্যাপারে। আর অপরাধী যেই হোক না কেন তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য, এই বিভিন্ন কলেজের টিচারদের মধ্যে, প্রশাসনের মধ্যে ইন্টারাকশন বাড়ানোর জন্য এবং তথ্য আদান প্রদানের জন্য, যাতে ছাত্ররাও জানে যে আমাদের এই কলেজের টিচারদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। তাহলে ছাত্ররা যদি সেটা জানে অবশ্যই তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবে না বলে আমরা মনে করি। এগুলো আসলে একটা কারণে তো হয় না, ইতিপূর্বেও আপনাদের সাথে বলেছি যে নির্দিষ্ট কোনো কারণ না, খুব সিলি ম্যাটার নিয়ে, সামান্য বিষয় নিয়ে লাগে। হয়তো তারা নিজেরাও জানে না, এক জায়গায় চা খেতে গেছে কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখা গেল তাদের চেয়ার টানাটানি নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। তারপরে এক সময় তারা সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি মডেল থানায়। অন্য প্রসঙ্গ, প্রশাসনে বিএনপি থাকার অভিযোগ নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে হুঁশিয়ারি তার। এদিকে নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সম্প্রতি মানিকগঞ্জের গড়পাড়া বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় সন্ত্রাসীরা, যেখানে পুড়ে যায় তার ৩০টিরও বেশি শিল্পকর্ম। বুধবার পুড়ে যাওয়া ঘর পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন মানবেন্দ্রের হাতে। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের দোসররা এ ঘটনা ঘটিয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান রুহুল কবির রিজভী। ঈর্ষান্বিত হয়ে আমার মনে হয় স্বয়ং
যিনি পালিয়ে আছেন তাদের প্রধান প্রতিভূ, তার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা এই কাজটা করেছে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপি বসে নেই, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এদিকে বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদে সব দল স্বাক্ষর করলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। জনপ্রতিনিধিরা যারা রিপ্রেজেন্ট করবে এই সমস্যাগুলোকে, তারা তো আজকে অনুপস্থিত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা বারবার বলা হচ্ছে। এবং এটা অনেকের হয়তো ভালো লাগে না কথাগুলো শুনতে, কারণ আপনি গণতন্ত্রের কথা বলবেন, নির্বাচনের কথা শুনতে চাইবেন না। আপনি গণতন্ত্রের কথা বলবেন, মানুষের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার অধিকারগুলো দিতে চাইবেন না, তার মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না। এটা তো পরস্পর বিরোধী। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চাইতে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করবে বিএনপি। তাদের কাছে সবকিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তাদের দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অবকাঠামোগতই নয়, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নেই প্রকৃতি উন্নয়ন। বিকেলে রংপুর ও নীলফামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে বলেও জানান তারেক রহমান। অনুষ্ঠানে কেন্দ্রের পাশাপাশি জেলার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে দিক নির্দেশনা দেন। চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন যারা গ্রামে গ্রামে ঘুরতেন মানুষকে স্বাস্থ্যসেবা। বিগত 15-16 বছর ধরে সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে উত্তরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। যারা নির্বাচন করে তাদের চোখ ক্ষমতার দিকে মন্তব্য করে সার্জিস বলেন, সামগ্রিক বিচার না হওয়ার আগে অন্য কিছু চিন্তা করলে অভ্যুত্থানে অংশ নেওয়া জনতা রাজপথে আবারও নামবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এবং কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন সার্জিস। এ সময় রাজপথে আওয়ামী লীগকে প্রতিরোধের ঘোষণা দেন এনসিপি নেতারা। মামলা দেওয়ার পর নাম কাটানোর ব্যবসা, মামলা দিয়ে জামিন করানোর জন্য আবার টাকার ব্যবসা, এগুলো বিগত 16 বছরের কালচার। এগুলো বাদ দিন, না হলে আপনাদের পরিণতি একই রকম হবে। এই স্বৈরাচার কখনো একা স্বৈরাচার হয়ে উঠতে পারে না। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে উঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে, তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। শুধু কথা না বলে রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে উচ্চ পর্যায়ের বৈঠকে এই কথা বলেন তিনি। রোহিঙ্গাদের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হলে হুমকির মুখে পড়তে পারে আঞ্চলিক স্থিতিশীলতা। কাতারে আর্থনা সম্মেলনে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিন সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। কাতার চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দেশটির আমিরের বোন শেখ হিন্দা বিনতে হামাদ আল থানির আয়োজনে অংশ নেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে। শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের হতাশা বাড়াচ্ছে, ফলে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন তারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনুস বলেন, এতে পরিস্থিতি আরও নাজুক হবে। রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব সম্প্রদায়ের নজর সরে যাওয়াকে দুঃখজনক আখ্যা দিয়ে শুধু কথা নয়, প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বৈঠককে সফল আখ্যা দিয়ে বলেন, ভুলে যাওয়া রোহিঙ্গা ইস্যুকে নতুন করে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় নিতে তৎপরতা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল। এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল। সম্মেলনের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার দেয়া হয়। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন তারা। এছাড়াও সাইডলাইনে এদিন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রায়ার এবং কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গেও বৈঠকে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে লস্কর ই তাইয়েবা সংশ্লিষ্ট টিআরএফ নামের একটি সংগঠন। হামলাকারী সন্দেহে 4 জন অস্ত্রধারীর ছবি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার একদিন পর বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখা করেন নিহতদের স্বজনদের সঙ্গে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তারা। স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ কেউ কেউ। পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান অমিত শাহ। হামলায় নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এতে দেখা যায় বেছে বেছে কেবল পুরুষদেরকেই হত্যা করা হয়েছে। এদের মধ্যে গুজরাট, কলকাতা, কর্ণাটক, মুম্বাই, ওড়িশা, বিহার সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা রয়েছেন। একজন রয়েছেন নেপালের। স্থানীয় বাসিন্দা রয়েছেন একজন। ভয়াবহ এই হামলার পর জম্মু কাশ্মীর জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। জীবনের ঝুঁকির ভয়ে উপত্যকা ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। কাশ্মীরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বসানো হয়েছে তল্লাশি চৌকি। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক। আমাদের অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই। আমরা কাশ্মীরে আরো 2 দিন থাকার পরিকল্পনা করেছিলাম, তবে এখন আমরা আমাদের ভ্রমণ বাতিল করে ফিরে যাচ্ছি। বাংলাদেশের অর্থনীতির মন্দার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 3.3%। আগের করা পূর্বাভাস থেকে যা প্রায় 1% কম। তবে আসছে অর্থ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমে আসবে বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি মাত্র 3.3% নেমে আসবে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা 4% হবে বলে আগে জানিয়েছিল সংস্থাটি। তবে 2025-26 অর্থ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়ে প্রবৃদ্ধি হতে পারে 4.9%। বুধবার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, সামাজিক ও রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়িক কার্যক্রমে ব্যাহত হওয়া, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের অবনতি, রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে মধ্যমেয়াদে জিডিপি ধীরে ধীরে বাড়বে বলে আশা করছে সংস্থাটি। ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই হার ছিল মোট ঋণের 17%। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা হয়, টাকার অবমূল্যায়ন কমে আসায় এই হার কমে আসতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 2025 সালে কমে দাঁড়াতে পারে 5.8%। এমন প্রেক্ষাপটে রাজস্ব সংগ্রহ বাড়ানোই ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় অর্থনীতিকে আরও সহনশীল করতে সহায়ক হতে পারে বলে মত সংস্থাটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
টানা আন্দোলনের মুখে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার, সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত, ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। ৩১ দফা বাস্তবায়ন করে স্বৈরাচারীদের জুলুমের প্রতিশোধ নেবে বিএনপি, বললেন তারেক রহমান। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের বিচার দাবি মির্জা আব্বাসের। এবং আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ, যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে রুখে দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।